आज विश्व एक अस्थिरता और अनिश्चितता के दौर से गुजर रहा है। यूक्रेन से लेकर वेस्ट एशिया तक दुनिया के कई हिस्से उसमें संघर्ष की स्थिति बनी हुई है। ভয়ঙ্কর যুদ্ধ চলছে, একথা আর নতুন করে আপনাদের বলতে হবে না। মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়ায় ভয়ঙ্কর যুদ্ধ চলছে। সবচেয়ে অবাক করার বিষয় যে এই যুদ্ধ যেখানে মধ্য এশিয়ায় চলছে, সেখানে এবার বড় বিপদের মুখে পড়ে গেছে আমাদের প্রতিবেশী পাকিস্তান। পাকিস্তানকে এবার টার্গেট করেছে ইরান। আপনারা জানেন ইরানে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা একত্রে, কিন্তু ইসরায়েল ইরানের উপর হামলা চালালেও এই যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটা দেশকে শত্রু বানিয়ে রেখেছে। ইরান ইতিমধ্যেই হামলা চালিয়েছে সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার, কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন এবং তারা আজকে নতুন করে শত্রু বানালো আজারবাইজানকে। আজারবাইজানের বিমানবন্দরে তারা হামলা করে দিয়েছে। আর এরপর তাদের নতুন টার্গেটে কি পাকিস্তান। আজব ফাঁসা ফেঁসেছে পাকিস্তান, এগোতেও পারছে না, পেছোতেও পারছে না। ঠিক কি যুদ্ধের পরিস্থিতি সবটা দেখাবো, তবে তার আগে ইসরায়েলের পোস্ট দেখুন। আমার ভাল লাগে এই দেশটাকে, কেন জানেন? তারা পরিষ্কার শত্রুদের চিহ্নিত করে একেবারে এলিমিনেটেড করে দেয় এবং তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেয় ইসরায়েলের বিরুদ্ধে যারাই মাথা তুলে দাঁড়াবে তাদেরকে এভাবে এলিমিনেটেড করা হবে। এই হচ্ছে সেই পোস্ট এবং সেখানে যে তিনটে পাতা আমরা দেখতে পাচ্ছি। প্রথম পাতা, প্রথম নাম আলী খামেনেই এবং তার বাঁ দিকে রয়েছে সিনওয়ার যে হামাসের লিডার, ডান দিকে রয়েছে নাসরাল্লাহ হিজবুল্লাহ লিডার। তিনজনকেই এলিমিনেটেড করে দিয়েছে এই পৃথিবী থেকে ইসরায়েল। এক কোটির দেশটাকে এই জন্যই এত ভালো লাগে। দেশের বিরুদ্ধে যারা লড়ছে, ইসরায়েল দেশটার যারা হচ্ছে বিপদ, তাদেরকেই এই দেশটা একেবারে এলিমিনেটেড করে দেয়। এখানে পরিষ্কার ছবি দিয়ে বলা হয়েছে আলী খামেনি সুপ্রিম লিডার অফ ইরান, সিনওয়ার লিডার অফ হামাস, নাসরাল্লাহ লিডার অফ হিজবুল্লাহ, এরা এলিমিনেটেড হয়ে গেছে। আরো আছে, একেবারে ছবি দিয়ে গোটা পৃথিবীকে জানানো হয়েছে। কি নাম দেখুন, হোসেন মাদাভি, এ হচ্ছে ওই লেবাননের কপস যে গার্ড, যে ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। তারপরে যে মোসাভি, ইরানিয়ান চিফ অফ স্টাফ। তারপরে এই হুসেন সালামি, কমান্ডার ইন চিফ অফ আইআরজিসি, ইরানিয়ান এই যে ফোর্স আছে। মোহাম্মদ হুসেন বেগেরি, এরা প্রত্যেকেই এই আলী খামেনির সঙ্গে এলিমিনেটেড হয়ে গেছে। গোলাম আল রশিদ, আমির উল হিজদাদিয়া, প্রত্যেকেই আলী খামেনির সঙ্গে প্রায় 42 থেকে 43 জন এই রকমের গার্ড তারা এলিমিনেটেড হয়ে গেছে এবং এরা পৃথিবীর দরবারে ছবি দিয়ে তারা পরিষ্কার ঘোষণাও করছে। এই জন্য দেশটাকে এত ভালো লাগে। আরো একটা পাতা আছে, সেখানেও বলা হয়েছে হামাসের মিলিটারি উইং মোহাম্মদ সিনওয়ারকে এলিমিনেটেড করা হয়েছে, ফুয়াদ সুকরকে এলিমিনেট করা হয়েছে, হিজবুল্লাহর যে মোস্ট সিনিয়র মিলিটারি কমান্ডার মোহাম্মদ আল গামারি, যে চিফ অফ স্টাফ অফ দা এই আর্ম ফোর্সেস হুতি, লেবানন থেকে যারা অপারেট করে। আরো আছে মোহাম্মদ দিয়াব, হামাসের যে মিলিটারি উইং এ কাজ করে, ইব্রাহিম আকুইল, হিজবুল্লাহর যে মিলিটারি উইং, আলী কারাহি, কমান্ডার অফ হিজবুল্লাহ। হিজবুল্লাহ, হুতি, হামাস, আল কায়দা, বিশ্বের যেখানে যেখানে এরা আছে সেখানে সেখানে ইসরায়েল এদিকে এলিমিনেটেড করে দিচ্ছে। এক কোটির দেশ, তাদের দেশের পক্ষে যারা বিপদ প্রত্যেককেই এই পৃথিবী থেকে উড়িয়ে দিয়েছে তারা। এটাই হচ্ছে দাপট, 1 কোটি মানুষের দাপট। কি করা যাবে? 1 কোটি মানুষের প্রত্যেকেই দেশ বিরোধী কেউ নয়, প্রত্যেকেই একেবারে দেশপ্রেমিক। আর আমাদের 100 কোটির দেশে অন্তত 40 কোটি বেরোবে যারা দেশদ্রোহী, যারা ইরানের জন্য কাঁদছে, খোমেনির জন্য মিছিল করছে। এবার আসি পাকিস্তানের প্রসঙ্গে। যে খোমেনির বিরুদ্ধে ভারত এবং পাকিস্তানে বিক্ষোভ শুরু হলো খোমেনিকে মেরে দেওয়ার জন্য, সেই খোমেনি ইরানের বিরুদ্ধে এবার পাকিস্তান সেনা পাঠালো সৌদি আরবে। এগুলোও বিপদ, পিছলেও বিপদ। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা সামরিক চুক্তি আছে। সৌদি আরব যদি যুদ্ধ লাগে পাকিস্তান তাকে সাহায্য করতে বাধ্য, পাকিস্তানে যদি যুদ্ধ লাগে সৌদি আরব পাকিস্তানকে সাহায্য করবে, এমন একটা সামরিক চুক্তি হয়েছে। সেই চুক্তি মেনে যেহেতু সৌদি আরবে ইরান আক্রমণ করছে, ফলে সৌদি আরবে মিলিটারি পাঠিয়েছে পাকিস্তান এবং দেখা যাচ্ছে যে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে শুধু মিলিটারি নয়, তারা এই বিভিন্ন রকমের ডিফেন্স সিস্টেম, ট্রুপস, মিসাইল পাঠিয়েছে। LY-80 মিসাইল পাঠিয়েছে, FM-90, আনজা, সিরিয়াস, মিডিয়াম এবং শর্ট রেঞ্জ মিসাইল পাঠিয়েছে সৌদি আরবে।
এবং তারপরে ইরানের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে সৌদি আরবে যেহেতু পাকিস্তান মিলিটারি পাঠিয়েছে, ফলে পাকিস্তানও এখন ইরানের শত্রু। যে কোনো মুহূর্তে ইরানের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের বুকে আছড়ে পড়তে পারে। পাকিস্তানের মধ্যে ইউএসএ আমেরিকার সামরিক ঘাঁটিতে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তে পারে। ভয়ঙ্কর কাণ্ড। ফলে পাকিস্তান এবার কি করবে বুঝে উঠতে পারছে না। চুক্তি অনুযায়ী সৌদি আরবে সেনা পাঠাতে বাধ্য, আবার চুক্তির বাইরে গিয়ে ইরান এবার পাকিস্তানে হামলা করবে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। এদিকে ইরান আবার আজারবাইজানে হামলা করে দিয়েছে। আজারবাইজান যারা ইরানের বন্ধু ছিল এবং বলেছিল যে ইরানের বিরুদ্ধে কাউকে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না, সেই আজারবাইজানের বিমানবন্দরে দেখলাম ইরান হামলা করে দিল। এই যে ছবি ভিডিও দেখছেন, এটা হচ্ছে ইরানের হামলা আজারবাইজান যারা এক সময়ের বন্ধু ছিল। আর ওই যে বললাম ইরান এই মুহূর্তে গোটা আরব দেশগুলোকে ক্ষতি মানে একদম চটিয়ে রেখেছে। কাতার, কুয়েত, সৌদি আরব, আমির সাইদ, জর্ডন, ওমান, বাহরাইন যত আছে সব সেখানে ইরানের হামলার মুখে পড়েছে। আর এই আরব দেশগুলো কিন্তু পরিষ্কার বলে দিয়েছে ইরানকে যে আমরা ব্যবস্থা নেব। দেখা যাচ্ছে যে কুয়েত ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, কাতার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, সৌদি আরব ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। এই যেমন কাতার যেমন মার্কিন সেনাঘাটিতে হামলার 2 মিনিট আগে ইরানের দুটো বোমারু বিমানকে উড়িয়ে দিয়েছে কাতারি জেট। কাতারের একটা F-15 বিমান, যুদ্ধ বিমান, ইরানের দুটো সুখই 24 বোমারু বিমানকে একদম উড়িয়ে দিয়েছে। তারা আর 2 মিনিটের মধ্যে মার্কিন সেনাঘাটিতে হামলা করত। মার্কিন সংবাদ মাধ্যম এটা ঘোষণা করেছে। মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে, সেখানে বিপুল সংখ্যায় মার্কিন সেনা এবং অস্ত্রভান্ডার রয়েছে। মাপা কৌশলে সেই ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল ইরান, কাতারের বিমান বাহিনী সেটাকে উড়িয়ে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে ইরানের বিরুদ্ধে এবার কিন্তু কাতার, কুয়েত, আজারবাইজান, ওমান, সৌদি আরব, আমির সাইদ প্রত্যেকে কিন্তু খেপে গেছে। ফলে এবং ভারত এবং পাকিস্তানের যে সমস্ত ইরান প্রেমীরা রয়েছে তাদেরকে আবার ভাবতে হবে তারা ইরানকে সাপোর্ট করবে কিনা। কারণ সৌদি আরব যেখানে মক্কা এবং মদিনা আছে, মুসলিম ধর্মের মানুষের জন্য পবিত্র তীর্থস্থান, তার আশেপাশে কিন্তু ক্ষেপণাস্ত্র ফেলছে ইরান। ফলে আদৌ মুসলিমদের ইরানকে সাপোর্ট করা উচিত কিনা সেটা কিন্তু ভাবার মতন বিষয়। যে খামেনি নিজের দেশে 10,000 মানুষকে মেরে ফেলেছিল শুধুমাত্র খামেনির শাসনের বিরুদ্ধে কথা বলেছিল বলে, যে খামেনি বিশ্বের 10টা উগ্রপন্থী জঙ্গি দলকে সাপোর্ট করত, ফান্ডিং করত, সেই খামেনির মৃত্যুতে ভারতবর্ষ যারা মিছিল করছে, ভারতবর্ষ নামক ধর্মশালা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে ভারত সরকারকেই। ফলে দেখা যাচ্ছে যে কাতারের বিমান ইরানের রেভলিউশনারি গার্ডের দুটো সুখই যুদ্ধ বিমান Su-24 কে একেবারে টার্গেট করে ধ্বংস করে দিয়েছে। কারণ তারা কাতারের এই আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে এবং রাসলাফান সামরিক ঘাঁটিতে, রাসলাফান গ্যাস প্রসেসিং যে কেন্দ্র, সেই দুটোতে টার্গেট করেছিল। কাতার এবার ইরানের দুটো সুখই বিমানকে উড়িয়ে দিয়েছে। ফলে বলাই যায় যে এই আরব দুনিয়ায় ইরানের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করার লোক বেড়ে গেছে। এদিকে এই যে ভারত মহাসাগরে গতকাল আমরা দেখিয়েছিলাম একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দিয়েছিল মার্কিন সাবমেরিন। যে যুদ্ধ জাহাজটা আমাদের দেশে এসেছিল, ভারতবর্ষে এসেছিল একটি সামরিক একসঙ্গে চুক্তিতে অংশগ্রহণ করতে, সামরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে। তারা যাওয়ার সময় একেবারে ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে জাহাজটাকে ডুবিয়ে দিয়েছে। প্রায় 87 জনের উপর মৃত্যু হয়েছে, 100 জনকে নাকি উদ্ধার করা হয়েছে। কিছু সেনা এখনো তলিয়ে গেছে ইরানের। এবার ইরান কিন্তু একটা মিসাইল ছুড়লো একেবারে মার্কিন ট্যাঙ্কারে। ফলে বোঝাই যাচ্ছে যে লড়াই পাল্টা লড়াই, মার পাল্টা মার কিন্তু চলছে। ইরানের বিপ্লবী গার্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাতায়াত করা জাহাজগুলিকে কিন্তু একেবারে ধ্বংস করে দেওয়া হবে। কেউ পারাপারের চেষ্টা করলেই, তেল নিয়ে কেউ এই হরমুজ প্রণালী পারাপারের চেষ্টা করলেই ইরান সেখানে আক্রমণ করছে। ইতিমধ্যে 10টা জাহাজ তারা ডুবিয়ে দিয়েছে। ইরানে ইতিমধ্যেই মার্কিন এবং ইসরায়েলের হামলায় প্রায় 2,500 মানুষের মৃত্যু হয়েছে। এবং দেখতে পেলাম যে ইরান একটা এই মার্কিন ট্যাঙ্কারে ড্রোন দিয়ে হামলা করে ডুবিয়ে দিয়েছে। এবং যেটুকু জানা যাচ্ছে যে মার্কিন যে নৌবহর, সবচেয়ে বড় নৌবহর আব্রাহাম লিঙ্কন, সেটা কিন্তু ইরানের এই ক্ষেপণাস্ত্রের ভয়ে তারা এই ইরানের কাছাকাছি, আরব কান্ট্রিগুলোর কাছাকাছি যেতেই পারছে না। এখন সেটা অপেক্ষা করছে ভারত মহাসাগরে। এদিকে ইরানকে পরমাণু হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি পরীক্ষা করেছেন মিনিটম্যান 3, একটা ব্যালিস্টিক মিসাইল, অন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল। এটার পাল্লা হচ্ছে 6,000 মাইল,
যার গতিবেগ হচ্ছে ঘন্টায় 15,000 মাইল, মিনিটম্যান 3। কতটা গুরুত্ব আছে এর? হিরোশিমায় যে বোমাটা ফেলা হয়েছিল লিটল বয়, যেটা গোটা হিরোশিমা শহরটাকে ধ্বংস করে দিয়েছিল, তার পরের 100 বছরও হিরোশিমাতে অনেক বাচ্চা জন্মগ্রহণ করেছিল প্রতিবন্ধী অবস্থায়। সেই হিরোশিমায় ফেলা লিটল বয়ের চেয়ে এই মিনিটম্যান 3 20 গুণেরও বেশি শক্তিশালী। আন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল ছাড়া হলে যেখানে পড়বে তার আশেপাশের পুরো শহর মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। যেমন ভাবে হিরোশিমা হয়েছিল, তেমনি এই মিনিটম্যান 3 চালু করলো, পরীক্ষা করলো আমেরিকা 20 গুণ বেশি লিটল বয়ের চেয়ে, যেটা ফেলা হয়েছিল হিরোশিমাতে। পাল্লা হচ্ছে 6,000 মাইল, বুঝতেই পারছেন 6,000 মাইলের মধ্যে বিশ্বের সব দেশ এসে যাচ্ছে। 15,000 মাইল হচ্ছে এর গতিবেগ। 20 গুণ বেশি শক্তিশালী পরমাণু বোমাচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। এটাকে বলা হয় ডুমসডে মিসাইল। কেন? কারণ আমেরিকার সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলির মধ্যে এটি একটি। ডুমসডে মিসাইল বলা হয় এই জন্য এই মিনিটম্যান 3 কে। পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। হিরোশিমা যে বোমাটা ফেলা হয়েছিল তার 20 গুণ বেশি পরমাণু বোমা এটা সক্ষম বোমা বহন করতে। এটার পরীক্ষা হলো। কেন এখনই পরীক্ষা করা হলো? কারণ ইরানকে ভয় পাইয়ে দেওয়া হলো যে ভাই এই পরমাণু অস্ত্র যদি ব্যবহার করি তাহলে তোমাদের গোটা দেশটা নিমেষের মধ্যে খতম হয়ে যাবে। ওদিকে ইরানের যে ব্যালিস্টিক রেঞ্জ সেটাও কিন্তু খুব কম কিছু নয়। এই দেখুন যে ছবিটা দেখাচ্ছে, এটা যে ইরানের ব্যালিস্টিক রেঞ্জ, অন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল, তার রেঞ্জ ভালো করে দেখুন। যদি এদিকটা দেখেন ইউরোপের দিকটা, তাহলে ইরানের পাশে যেগুলো আছে ইরান, টার্কি, এগুলো তো আছেই, ইউক্রেন, বেলারুশ, পোল্যান্ডের অর্ধেক পর্যন্ত প্রায় ইরানের এই ব্যালিস্টিক মিসাইল টার্গেট আছে। এদিকে লিবিয়া, ইজিপ্ট, সৌদি আরব, এদিকে পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান সবকিছু কভার করে যাচ্ছে, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, পুরোটা এই ইরানের ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের কভারে চলে আসছে। সেজন্য আমেরিকার সবচেয়ে বড় নৌবহর আব্রাহাম লিঙ্কন এই রেঞ্জের মধ্যে ঢুকতেই পারছে না যদি ইরান এই অন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে আব্রাহাম লিঙ্কনকে ধ্বংস করে দেয়। ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরান দিল আবার। ইসরায়েলের যে অঘোষিত যে ডিমোনা পরমাণু কেন্দ্র আছে সেখানে হামলা করবে ইরান, এমন একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইরানে 2,500 জনেরও বেশি মৃত্যু হয়েছে। এবং এই মধ্যপ্রাচ্য যে আরব কান্ট্রিগুলো, সেখানেও কিন্তু মানুষ মরছে ইরানের হামলাতে। লেবাননে মানুষ মরছে, এই আজারবাইজানের এয়ারপোর্টে হামলা হয়েছে, জর্ডনে ইরান হামলা করেছে, আরব আমিরাতে হামলা করেছে, সৌদি আরবে হামলা করেছে। ফলে মার্কিন এবার কিন্তু পরমাণু হামলার হুমকিও দিয়ে রাখছে ইরানের ওপর। ভারত কিন্তু তাদের যে সমস্ত নাগরিকরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে উদ্ধারের কাজ করেই যাচ্ছে। এবার কাতারে থাকা নাগরিকদের পাশে ভারত জরুরি প্রয়োজনে বিশেষ হেল্পলাইন চালু করলো। এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে +9745564750 এবং +974555362508, এই দুটো নাম্বার হচ্ছে কাতারের হেল্পলাইন নাম্বার। ভারতীয় নাগরিকদের জন্য তাদের হেল্পলাইন নাম্বার চালু করেছে এবং সেখান থেকে যেহেতু কাতারে ইরান আক্রমণ করছে সেই জন্য কাতার থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ চলছে। ইতিমধ্যে আপনারা জানেন ইরান থেকে সমস্ত ভারতীয় ছাত্র ছাত্রীদের ইতিমধ্যেই অন্যান্য দেশে সরিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে। যারা ইরানে থেকে যেতে চেয়েছেন তাদেরকে ছেড়ে রাখা হয়েছে। প্রথমবার এই যুদ্ধ লাগার 6 দিনের মাথায় প্রথমবার মুখ খুললেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী আজকে দেখলাম আমরা দিল্লিতে, এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে ভারতের এখন বাণিজ্যিক চুক্তি হচ্ছে একের পর এক। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী বললেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী মোদী। এই যুদ্ধ চলার 6 দিন পর প্রধানমন্ত্রী মোদী গোটা পৃথিবীর মানুষকে কি বললেন দেখুন আপনারা। आज विश्व एक अस्थिरता और अनिश्चितता के दौर से गुजर रहा है। यूक्रेन से लेकर वेस्ट एशिया तक दुनिया के कई हिस्से उसमें संघर्ष की स्थिति बनी हुई है। ऐसे ग्लोबल एनवायरनमेंट में भारत और यूरोप दुनिया की 2 बड़ी डिप्लोमेटिक पावर्स अपने संबंधों के सुनहरे दौर में प्रवेश कर रहे हैं। हमारा बढ़ता सहयोग वैश्विक स्थिरता, विकास और साझा समृद्धि को नई मजबूती दे रहा है। फ्रेंड, भारत और फिनलैंड दोनों
रूल ऑफ लॉ, डायलॉग और डिप्लोमेसी में विश्वास रखते हैं। हम एकमत है कि केवल मिलिट्री कॉन्फ्लिक्ट से किसी भी मुद्दे का समाधान नहीं निकल सकता। यूक्रेन हो या पश्चिमी एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के हर प्रयास का समर्थन करते रहेंगे। हम इस बात पर भी सहमत हैं कि बढ़ते हुए ग्लोबल चैलेंजेस के समाधान के लिए ग्लोबल इंस्टीट्यूशंस का रिफॉर्म आवश्यक ही नहीं, अर्जेंट भी है और आतंकवाद के हर रूप को जड़ से समाप्त करना हमारी साझी प्रतिबद्धता है। মোদি গোটা ইউরোপের সঙ্গে নিজেদের ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছেন, কারণ তিনি বুঝে গেছেন এককালে যার বন্ধু ছিল সবচেয়ে বড় ট্রাম্প, সেই ট্রাম্প এখন বেগরবাড়ি শুরু করেছে। যখন পাচ্ছে শুল্ক চাপিয়েছে, যখন পাচ্ছে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ভারত এখন রাশিয়া, ইসরায়েল, এই সমস্ত পুরো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে, যাতে আমেরিকার মুখের দিকে তাকিয়ে থাকতে না হয়। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফের সঙ্গে বোঝাপড়া হলো এবং এই দুটো দেশের মধ্যে কিন্তু ব্যবসায়িক বোঝাপড়া হবে। ইতিমধ্যেই মোদী কিন্তু সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন, বাহরিনের রাজা হামাদ বিন ইসা আলী খলিফার সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। তিনি চান এই পশ্চিম এশিয়ায়, মধ্যপ্রাচ্যে, মধ্য এশিয়াতে এই যুদ্ধ ইমিডিয়েটলি বন্ধ হোক। ফলে এই আরব কান্ট্রিগুলোর যারা মাথা, তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন নরেন্দ্র মোদী। ট্রাম্প যতই নোবেল পুরস্কার পাওয়ার লোভে বলে থাকুন আমি লড়াই থামাচ্ছি, আমি লড়াই থামাচ্ছি, আসল লড়াই থামানোর কারিগর যে ভারতবর্ষ, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। আরেকটা জিনিস বলে আমি এই প্রতিবেদন শেষ করব। সোশ্যাল মিডিয়া তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে। যত পারছে এআই দ্বারা নির্মিত যত রাজ্যের বাজে এআই ভিডিও, যেখানে সেখানে বোমা মারার ভিডিও, এই সমস্ত শেয়ার করে কিছু মানুষ নিজেদের রিচ বাড়াচ্ছেন, যেন এটা মজা হয়ে গেছে। যুদ্ধ কখনো মজা নয়। ভারত যুদ্ধে অংশগ্রহণ করুক আর না করুক, আজ থেকে 7 দিন পরেও যদি এই যুদ্ধ চলতে থাকে, তাহলে এই ভারতবর্ষকেও সমস্যার সম্মুখীন হতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে, মধ্য এশিয়া যুদ্ধ চলছে, ইসরায়েল, আমেরিকা, ইরান, কাতার, কুয়েত, সৌদি আরব, আজারবাইজান, আমিরশাহী যুদ্ধ চলছে। তা বলে ভাববেন না যেখানে আমরা মজা করে দোল খেলছি, হোলি খেলছি আর ধর্ণা বসছি, ভাববেন না যে আমরা সমস্যায় পড়বো না। আমরাও সমস্যায় পড়বো। 40% তেল আমাদেরও এই হরমুজ প্রণালী থেকে আসে, পশ্চিম এশিয়া থেকে, এই মধ্যপ্রাচ্য থেকে আসে, মধ্য এশিয়া থেকে আসে। আমাদেরও প্রাকৃতিক গ্যাস সেখান থেকে আসে। আমাদেরও কয়েকশো জাহাজ ওই হরমুজ প্রণালীতে আটকে আছে, যেখানে ইরান ক্ষমতা দখল করে আছে, কোনো জাহাজকে পেরোতে দিচ্ছে না। কয়েক হাজার জাহাজ আটকে আছে। ফলে যারা ভাবছেন আমরা তো মজায় আছি, অন্য দেশগুলো যুদ্ধ চলছে, আমরা যত পারি এআই ভিডিও বানাই আর যেখানে বোমা মারার ভিজুয়াল পাচ্ছি মজা করি আর ছড়িয়ে দিই, করবেন না। বাংলায় প্রবাদ আছে, ঘুটে পড়ে গোবর হাসে। এই প্রবাদটার মানে যদি জানেন, তাহলে এরকম ভুলভাল ভিডিও ছড়াবেন না। যেটা হচ্ছে দেখুন, পুরোটা জানুন, সবটা খোঁজ খবর রাখুন, আর সেটাই মানুষকে জানানোর চেষ্টা করুন যেটা আসলে হচ্ছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার পৃথিবীতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।